আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিফাত তাসনোভা। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। শেষ সময়েও অভিবাসীদের বুকে ছুরি মারার আয়োজনে ব্যস্ত ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে জারি করতে পারেন নির্বাহী আদেশ। জন্মদিনে অনাড়ম্বর শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত ইলেক্ট প্রেসিডেন্ট বাইডেন, অভাবীদের জন্য দ্রুত করোনা স্টিমুলাস বিল পাশের আহ্বান। করোনায় ফের স্থবির যুক্তরাষ্ট্রের জনজীবন, মে মাসের পর সর্বোচ্চ মৃত্যু শনাক্ত ছাড়ালো 1,22,00,000। কাপড়ের দোকান কর্মচারী থেকে সোনা চোরাচালানকারী, ঢাকায় আটক 1,000 কোটি টাকার মালিক গোল্ডেন মনির। এবং উত্তর পশ্চিম পাকিস্তানের পর্বতে খোঁজ মিলল 13,000 বছরের পুরনো বিষ্ণু মন্দিরের, পাশেই মিলেছে পুরনো সেনানিবাসের অস্তিত্ব। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেষ সময়েও ডকুমেন্টহীন অভিবাসীদের বুকে ছুরি মারার সব আয়োজনে ব্যস্ত প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া সন্তানের মা বাবা নথিপত্রহীন অভিবাসী হলে তাদের নাগরিকত্ব না দেওয়ার নির্বাহী আদেশ জারি করতে পারেন তিনি। আর এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জন্মগত নাগরিকত্বের অধিকার আইনে পরিবর্তন আনার চেষ্টা চলছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলে সেই সন্তান জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক, এমন ব্যবস্থায় কুঠারাঘাত করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প তার মেয়াদের শেষ সময়ে এসে এমন একটি নির্বাহী আদেশ জারির প্রস্তুতি নিচ্ছেন বলে খবর বেরিয়েছে। এই নির্বাহী আদেশ জারি হলে পর্যটন বা অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্র আসার পর সন্তান জন্ম হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসনের একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিল 20 নভেম্বর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরই এমন একটা নির্দেশনা জারি করার কথা বলেছিলেন। এ নিয়ে নির্বাহী আদেশের খসড়া করা হলেও তা চূড়ান্ত করা হয়নি। আমেরিকান সংবিধানের 14তম সংশোধনীতে বলা আছে, যুক্তরাষ্ট্রের মাটিতে বা যুক্তরাষ্ট্রের যে কোনো রাষ্ট্রীয় স্থাপনায় জন্ম নেওয়া যে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাবে। যদিও কোথাও বলা নেই এমন জন্মের সময় মা বাবা বা তাদের অন্তত একজনকে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসী হতে হবে। সংবিধানের এ বিষয়টি অস্পষ্ট মনে করেন ট্রাম্প সমর্থকেরা। অভিবাসন নিয়ন্ত্রণের পক্ষগুলোর সমর্থন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্বাহী আদেশ জারির চেষ্টা চালাচ্ছেন। We're looking at that very seriously. Birthright citizenship, where you have a baby on our land, you walk over the border, have a baby. Congratulations, the baby is now a U.S. citizen. It's frankly ridiculous. ধারণা করা হচ্ছে বাইডেন প্রশাসন ক্ষমতা গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে নির্দেশনা জারি করতে পারেন। এমন নির্দেশনা জারি হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই বিষয়টি নিয়ে আদালতে যাবে অভিবাসী গ্রুপগুলো। তবে এই নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে আদালতের রক্ষণশীল পক্ষ থেকে নিজেদের পক্ষে রায় পাওয়ার আশা করছে অভিবাসন বিরোধী পক্ষগুলো। প্রতি বছর নানা দেশ থেকে 30,000-এর বেশি মানুষ সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্র ভ্রমণে আসেন। সন্তান জন্মের পর তার নাগরিকত্ব নিয়ে অনেকেই আবার চলে যান। সন্তানের বয়স 21 বছর হলে তারা আবার মা বাবার অভিবাসনের জন্য আবেদন করতে পারেন। যদিও উদারনৈতিক মহল থেকে বলা হচ্ছে, সংবিধানে এ নিয়ে স্পষ্ট অবস্থান আছে। তারা মনে করেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তান কোনো প্রশ্ন ছাড়াই নাগরিকত্ব পাওয়ার যোগ্য। সিএম শফিক, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। কোনো বাগাড়ম্বর ও রংচং ছাড়াই সাদামাটা একটা জন্মদিন পালন করলেন ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেন।
উইলমিংটন সিটিতে বিশেষ এই দিনটি উপলক্ষে জড়ো হয়েছিলেন দলের বহু নেতাকর্মী। সাদামাটা শুভেচ্ছা বিনিময়ের পরে বাইডেন ভাবলেন করোনায় চরম অর্থ কষ্টে পড়া আমেরিকানদের কথা, আহ্বান জানালেন স্টিমুলাস বিল পাশের। বিস্তারিত দেখুন রিপোর্টে। 20 নভেম্বর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্মদিন। 1942 সালের এই দিনে পেনসিলভেনিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। এবার তার 78 বছর পূর্ণ হলো। ঠিক 2 মাস পর যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাইডেন। এর মধ্য দিয়ে তিনি সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের রেকর্ড ভাঙবেন। 1989 সালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় রিগানের বয়স ছিল 77 বছর 349 দিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি ভোটে বিজয়ী প্রেসিডেন্ট বাইডেনের জন্মদিন বলে কথা। হয়তো ব্যাপক আয়োজন আর ঢাকঢোলের ধারণাটাই করে রেখেছিলেন অনেকে, কিন্তু মধ্যবিত্ত বাইডেন সে পথে হাঁটলেনই না। স্বভাবজাত হাসি দিয়ে জড়ো হওয়া সমর্থকদের শুভেচ্ছার জবাব দিলেন তিনি। দিনটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনেই ডেলাওয়্যার স্টেটে উইলমিংটন সিটিতে জড়ো হন ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা। এসেছিলেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি এবং ইউএস সিনেটে সংখ্যালঘিষ্ঠ দলের নেতা সিনেটর চ্যাক শুমারও। এই দুজন এবং নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে নির্বাচিত প্রেসিডেন্টের মিটিং রুমে বড় একটি টেবিলের চারপাশে বসেন 4 জন কয়েক ফুট দূরত্বে। মুখে ছিল মাস্ক। ধবধবে সাদা একগুচ্ছ অর্কিড হাতে নিয়ে 78তম জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পরই নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় চরম অর্থ কষ্টে পড়া আমেরিকানদের জন্য শীঘ্রই কংগ্রেসে করোনা রিলিফ বিল পাশের আহ্বান জানালেন। তিনি কংগ্রেসের প্রতি অনুরোধ জানান ডিসেম্বরের মধ্যেই যেন করোনা রিলিফ বিল পাশে কালক্ষেপণ করানো হয়। এই নিয়ে রিপাবলিকানদের সাথে যতটা সম্ভব সমঝোতার ইঙ্গিতও দেন বাইডেন। তিনি বলেন, মানুষজন যদি কষ্টেই থাকে তাহলে আমাদের বিজয়ের সন্তুষ্টিও বিবর্ণ হবে। তাই সবকিছুর ঊর্ধ্বে ঠাঁই দিতে হবে অর্থনীতি পুনরুদ্ধারের পদক্ষেপকে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। রিপাবলিকান দলে পরিবারতন্ত্র জোরালো করতে এবার পুত্রবধূ লারা ট্রাম্পকেও রাজনীতিতে নামাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শ্বশুরের পরামর্শে নিজ স্টেট নর্থ ক্যারোলাইনা থেকে 2022 সালে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবছেন লারা। বিস্তারিত দেখুন রিপোর্টে। আগেই দলের বড় ভূমিকায় নামিয়েছেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, তার স্বামী জারেড কুশনার, বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সহ পরিবারের প্রায় সবাইকে নামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছোট ছেলে ব্যারন ট্রাম্পের বয়স কম বলে তাকে কোনো পদবিতে দেখা যায়নি। তবে ট্রাম্প এবার মাঠে নামাচ্ছেন পুত্রবধূ লারা ট্রাম্পকে। নির্বাচনের ফল উল্টে হোয়াইট হাউসে আরেক দফা থাকার আশায় ট্রাম্প। এমন রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে ট্রাম্পের পুত্রবধূ লারার রাজনীতিতে নাম লেখাতে চাওয়ার আগ্রহের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হল। ট্রাম্পের দ্বিতীয় পুত্র এরিক ট্রাম্পের স্ত্রী লারা তার সহযোগীদের কাছে বলেছেন তিনি 2022 সালে সিনেট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবছেন, কারণ নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর রিচার্ড বার্ড ট্রাম্পের নির্দেশে বলেছেন তিনি 2022 সালে পুনর্নির্বাচনের জন্য লড়বেন না। অবশ্য নর্থ ক্যারোলাইনায় সম্ভাব্য রিপাবলিকান সিনেটর প্রার্থীদের মধ্যে আরও আছেন ট্রাম্পের বর্তমান চিফ অব স্টাফ মার্ক মিডোস, সাবেক গভর্নর প্যাট ম্যাক্রোরি ও বিদায়ী লেফটেন্যান্ট গভর্নর ড্যান ফরেস্ট। ঐতিহাসিকভাবেই নর্থ ক্যারোলাইনা রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত। 3রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনেও এই স্টেটে ট্রাম্প জয় পেয়েছেন। তবে 2016 সালের তুলনায় এবার তার ভোট ব্যবধান কমে গেছে। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। শুক্রবার প্রেসিডেন্ট পুত্রের ব্যক্তিগত মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প পুত্রের মুখপাত্র বলেন, ডোনাল্ড 1 সপ্তাহের শুরুতেই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এবং ফলাফল আসার পর থেকে নিজ কেবিনে কোয়ারেন্টাইনে আছেন। ট্রাম্প জুনিয়র করোনায় আক্রান্ত হলেও তার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে সবশেষ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তার জ্যেষ্ঠ পুত্র। এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজে, তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, তাদের ছোট ছেলে ব্যারন, ট্রাম্পের চিফ অফ স্টাফ মার্ক মিডোস সহ হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা ও রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণা দলের একাধিক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন। ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বারলি গিলফয়েলও করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন। প্রেমিকের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে গত কয়েক মাস তিনি সারা দেশে ঘুরে বেরিয়েছিলেন।
এবার অন্যান্য প্রসঙ্গ। বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি শপিং মলে অন্তত ৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার দিকে উইসকনসিনের মেফেয়ার মলে হামলা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে দুষ্কৃতকারী পালিয়ে যায়। আহতদের ৭ জন প্রাপ্তবয়স্ক হলেও একজন শিশুও রয়েছে। তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের জখম গুরুতর কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে এক বন্দুকধারী শপিং মলে প্রবেশ করে গুলি চালানো শুরু করে। গোয়েন্দা সংস্থা FBI হামলার ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন। হামলাকারী শক্তিশালী বলে ধারণা করছেন স্থানীয় মেয়র ডেনিস ম্যাকব্রিড। তাকে গ্রেপ্তারে উইসকনসিনের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার করোনা ভাইরাস আপডেট। মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় আবারও স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই নতুন করে শনাক্ত হচ্ছেন প্রায় 2 লাখ মানুষ। এর মধ্যেই শুক্রবার মে মাসের পর সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড হয়েছে। এত কিছুর পরও প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের যেন কোনো ভ্রুক্ষেপই নেই। বিস্তারিত দেখুন রিপোর্টে। মাঝখানে কয়েক মাস ঝিমিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় মারাত্মক ছোবল বসিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরই মধ্যে কোভিড-19 শনাক্ত ছাড়িয়েছে 1,22 লাখ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে মোট শনাক্তের মধ্যে 73 লাখের বেশি সুস্থ হয়ে গেছেন এবং মারা গেছেন 2,60,283 জন। শুক্রবার গত মে মাসের পর করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2,000-এর বেশি মানুষ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে। কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য মতে যুক্তরাষ্ট্রে করোনা নিয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন 82,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,93,000 মানুষ। যদিও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে নতুন শনাক্তের সংখ্যা 1,98,500। করোনার সংক্রমণ আবারও বাড়তে থাকায় নিউ ইয়র্ক জুড়ে মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত 9 নভেম্বর নিউ ইয়র্কে মারা গেছেন বাংলাদেশ সোসাইটির সহসভাপতি আব্দুল খালেক খায়ের। এ নিয়ে শোকের সঙ্গে সঙ্গে উদ্বেগ ও ভীতি দেখা যাচ্ছে প্রবাসীদের মধ্যে। এর মধ্যেই আবার বহু প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীনও। চলতি বছরের মার্চের পর থেকে কয়েক মাস নিউ ইয়র্ক সহ গোটা যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের যে সংক্রমণ ও মৃত্যুর মিছিল দেখেছে তা যেন আবারও ফিরে আসতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি শেষ হওয়া নির্বাচন, দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ, আবহাওয়া পরিবর্তন, মানুষের অসচেতনতা সহ নানা কারণে করোনার সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। মহামারীর ভয়াল অবস্থার মধ্যেও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ট্রাম্প প্রশাসন। দৃশ্যমান কোনো উদ্যোগ তো নেই, বরং এখনও করোনাকে অবজ্ঞা করে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো পরামর্শই কানে তুলছেন না শীর্ষ বিশেষজ্ঞদের। ট্রাম্প এখনও স্বপ্ন দেখছেন পুনরায় ক্ষমতায় বসে ফাইজারের টিকা বিতরণের। তার ধারণা, টিকা দিলেই থেমে যাবে মহামারী। কিন্তু এর মধ্যেই যে কত আমেরিকানের প্রাণ কেড়ে নিতে পারে মহামারী, তা যেন তার মাথায় ঢোকাতে পারেনি কেউ। President Trump must learn the lesson. Stop the abuse. Stop the division. Stop the কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। Stop the narcissism and spend your last months actually trying to help people. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাষ্ট্রের উদ্যোগে তারেক রহমান জন্মবার্ষিকী উদযাপন কমিটির যুক্তরাষ্ট্রের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মদিন উদযাপন করেছে। সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী রুমানা মোর্শেদ কনক চাপা।
প্রধান বক্তা ছিলেন জাসুস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চিত্রনায়ক হেলাল খান। আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি ও যুক্তরাষ্ট্র যুব দলের বিভিন্ন নেতাকর্মীরা। অনুষ্ঠানে তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার পাশাপাশি সকল বিএনপি নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। কাপড়ের দোকান কর্মচারী থেকে সোনা চোরাচালানকারী, ঢাকায় আটক 1000 কোটি টাকার মালিক গোল্ডেন মনির। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশন। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভেতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর হারও বাড়ছে। সরকারি হিসেবে গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হার প্রায় 43% বেড়েছে। একই সঙ্গে নমুনা পরীক্ষার হার, শনাক্ত ও সুস্থতার হারও বেড়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 28 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 18 ও নারী 10 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 6350 জন। এ সময় নতুন রোগী শনাক্ত হয় 1847 জন। মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,45,281 জন। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের 1 ও 2 নম্বর পিলারের ওপর পদ্মা সেতুর 38তম স্পেন বসানো হয়েছে। শনিবার দুপুর 2:35 1A স্পেনটি বসানো হয়। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর 5700 মিটার বা প্রায় 6.25 কিলোমিটার দৃশ্যমান হলো। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, 37তম স্পেন 2C বসানোর 9 দিনের মাথায় 38তম স্পেন 1A বসানো সম্পন্ন হলো। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর 5700 মিটার। এখনো আধা কিলোমিটারের মতো বাকি রইল। তিনি আরও জানান, এ মাসে 10 ও 11 নম্বর পিলারের ওপর 39তম স্পেনটি বসানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসে 11 ও 12 নম্বর পিলারে 40তম স্পেন ও 13 নম্বর পিলারে সর্বশেষ 41তম স্পেন বসানোর কথা রয়েছে। মোট 42টি পিলারে 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্পেন বসিয়ে 6.15 কিলোমিটার দৈর্ঘ্য পদ্মা সেতু নির্মাণ করা হবে। কাপড়ের দোকানে কর্মচারী থেকে মাত্র 2 দশকে 1000 কোটি টাকার মালিক, ঢাকার বাড়িসহ বিপুল সম্পত্তি। তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে 8 কেজি সোনা ও নগদ কোটি টাকা। সোনা চোরাচালানে জড়িয়ে আলাদিনের চেরাগ হাতে পাওয়া সেই গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করেছে র্যাব। আরও দেখুন রিপোর্টে। 1990-এর দশকে রাজধানীর গাউছিয়ায় একটি কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন দিন এনে দিন খাওয়া মনির হোসেন। এরপর শুরু করেন ক্রোকারিজের ব্যবসা। তারপর লাগেজ টানা পার্টি অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিয়ে তিনি বিভিন্ন দেশ থেকে মালামাল আনতেন। এরপর জড়িয়ে পড়েন স্বর্ণ চোরা কারবারে। অবৈধভাবে স্বর্ণ চোরাচালান, জাল জালিয়াতির মাধ্যমে ভূমি দখল করে তিনি এখন 1000 কোটি টাকার মালিক। অবৈধ অস্ত্র ও মাদকসহ রাজধানীর মেরুলবাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতারের পর এই তথ্য দিয়েছে র্যাব। ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্ন মালামাল দেশে আনা এবং এক পর্যায়ে স্বর্ণ চোরা কারবারের সঙ্গে উনি নিজেকে জড়িয়ে ফেলেন।
শুক্রবার রাতভর অভিযানের পর শনিবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায় বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন গোল্ডেন মনির। তার স্বর্ণ চোরা কারবারের রুট ছিল ঢাকা, সিঙ্গাপুর, ভারত। এসবই তিনি করেছেন ট্যাক্স ফাঁকি দিয়ে, যেখানে তার নাম হয়ে যায় গোল্ডেন মনির। বাংলাদেশের স্বর্ণ চোরাচালান নেটওয়ার্কের প্রভাবশালী সদস্য মনির। গোল্ডেন মনির আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে ভূমিদস্যু। রাজুকের কতিপয় কর্মকর্তার সাথে যোগ সাজসে সে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছে। মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতারের পর তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, 1 রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় 9 লাখ টাকার বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। তার বাসা থেকে 8 কেজি স্বর্ণ ও নগদ 1 কোটি 9 লাখ টাকা জব্দ করা হয়েছে। তার স্বর্ণ চোরাচালান কারবারের রুট ছিল ঢাকা, সিঙ্গাপুর এবং ভারত। অর্থাৎ এই সকল দেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে উনি আমদানি করেন। গোল্ডেন মনিরের বাসা থেকে অনুমোদনবিহীন বিলাসবহুল 2টি বিদেশি গাড়ি জব্দ করেছে র্যাব, যার প্রত্যেকটির দাম প্রায় 3 কোটি টাকা। এর পাশাপাশি তার মালিকানাধীন কার সিলেকশন শোরুম থেকেও 3টি বিলাসবহুল অনুমোদনবিহীন গাড়ি জব্দ করা হয়েছে। স্বর্ণ চোরা কারবারে জড়ানোয় 2007 সালের বিশেষ ক্ষমতা আইনে মনিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এরপর প্রভাব খাটিয়ে ও বিভিন্ন মহল ম্যানেজ করে তিনি দিব্যি চালিয়ে যাচ্ছেন অবৈধ কারবার। গোল্ডেন মনিরের সাথে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। উনি একটি রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক দলের সাথে তার অর্থ যোগানদের বিষয়ে প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দেননি বলে দাবি করে বলেছেন, আমি আসলে ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দেইনি, আমি বক্তব্য দিয়েছি ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে। প্যারিস ভিত্তিক সাপ্তাহিক একটি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শুক্রবার ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ফ্রান্সের ম্যাগাজিন জিওন আফ্রিক। সাক্ষাৎকারে ফ্রান্স প্রেসিডেন্ট দাবি করেন তার ওই বক্তব্য মুসলিম ব্রাদারহুড বিকৃত করে বিশ্বব্যাপী ছড়িয়েছে। ম্যাক্রো বলেন, আমি যখন ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি তখন আমার বক্তব্য বিকৃত করা হয়। এটা মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে তুরস্ক ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। ওই সাক্ষাৎকারে তুরস্কের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধেও সরাসরি বক্তব্য দেন ম্যাক্রো। তার অভিযোগ, আফ্রিকায় অ্যান্টি ফ্রান্স সেন্টিমেন্ট গড়ে তুলতে তুরস্কের সঙ্গে রাশিয়াও অর্থায়ন করেছে। সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের লোকজনকে জোরপূর্বক দাসের মতো শ্রম শিবিরে আটকে রাখছে চীন সরকার। দাস হিসেবে ব্যবহার করা এসব উইঘুর শ্রমিকদের দ্বারা বিনা পারিশ্রমিকে উৎপাদিত পণ্যগুলো, বিশেষ করে সুতি কাপড়, বিশ্ব বাজারে ঢুকে পড়ছে। এ খবর প্রকাশের পর কয়েকটি বড় আমদানিকারক জিনজিয়াং প্রদেশ থেকে আমদানি বন্ধ করেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। চীনের উইঘুর অধ্যুষিত এলাকার বাসিন্দাদের শ্রম শিবিরে আটকে রেখে বিনা পারিশ্রমিকে জোর করে কাজ করিয়ে নিয়ে বিশ্বের মোট উৎপাদিত সুতি কাপড়ে 20% উৎপাদন করিয়ে নিচ্ছে চীন সরকার। বিবিসি সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত অনুসন্ধানী খবর প্রকাশের পর তোলপাড় চলছে আমদানিকারকদের মধ্যে। শত শত বছর ধরে তুর্কি মুসলিম সংখ্যাগুরু হিসেবে ওই অঞ্চলে পরিচিত উইঘুরদের ভাষাও নিজস্ব। আগে ওই এলাকাকে চীনের পশ্চিমাঞ্চল কিংবা উইঘুর সংখ্যালঘু এলাকা বলা হলেও চীন সরকার এর নাম দিয়েছে জিনজিয়াং, যার অর্থ নতুন সীমানা। আর সেই রাজ্যে অন্য রাজ্য থেকে লোকজনকে বসবাসের জন্য যেতে উদ্বুদ্ধ করা হচ্ছে। উইঘুরদের সন্তান জন্ম দেওয়ার হার, তাদের ধর্মপালন এবং ভাষা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে চীন সরকার। গত বছর 10 লাখের বেশি উইঘুরকে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক কাজ করতে বাধ্য করেছে চীনের সমাজতান্ত্রিক সরকার। উইঘুরদের জোরপূর্বক কাজে বাধ্য করার অবসান ঘটাতে গ্লোবাল কল টু অ্যাকশন এগেইনস্ট পভার্টি GCAP-কে সমর্থন করেছে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন। GCAP দাবি জানিয়েছে, জিনজিয়াংয়ের নামকরা ব্র্যান্ড এবং পাইকারি বিক্রেতাদের নিশ্চিত করতে হবে যে উইঘুরদের দিয়ে জোরপূর্বক শ্রম দিয়ে নেওয়ার বিষয়টি তারা সমর্থন করছে না এবং তা থেকে সুবিধা নিচ্ছে না। এ ব্যাপারে বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে যারা গ্লোবাল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে স্বাক্ষর করেছেন, তাদের উপর চাপ অব্যাহত রেখেছে ইন্ডাস্ট্রিয়াল।
এরই মধ্যে সুইডেনের কোম্পানি H&M জিনজিয়াং প্রদেশের সকল সরবরাহকারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে সমালোচনামূলক লেখা প্রকাশ হওয়ার পরও ভলক্সওয়াগন এবং অন্যরা জিনজিয়াংয়ের সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। We know about the allegation and it certainly very much concerns us. And we took this also serious to check whether any of our supply chains are affected or any of our people are affected. So far we haven't found evidence. রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। উত্তর পশ্চিম পাকিস্তানের পর্বতে খোঁজ মিলল 13,000 বছরের পুরনো বিষ্ণু মন্দিরের। পাশেই মিলেছে পুরনো সেনানিবাসের অস্তিত্ব। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। পাকিস্তানের উত্তর পশ্চিমে সোয়াত জেলার একটি পর্বতে খোঁজ মিলল 1300 বছর আগে নির্মিত একটি হিন্দু মন্দিরের। পাকিস্তানি ও ইতালিয়ান প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা ওই মন্দিরটি আবিষ্কার করেছেন। নতুন এই আবিষ্কারের ফলে ভারতীয় উপমহাদেশে হিন্দু রাজবংশের শাসনামলের নতুন ইতিহাস উন্মোচিত হবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। বৃহস্পতিবার এই মন্দির খোঁজের কথা জানিয়ে খাইবার পাখতুনখওয়া প্রত্নতত্ত্ব বিভাগের ফজলে খালিক জানিয়েছেন, আবিষ্কৃত মন্দিরটি বিষ্ণুর মন্দির। বারিকোট ঘুন্দাই খননের সময় এই খোঁজ পাওয়া গিয়েছে। খননকালে প্রত্নতাত্ত্বিকেরা মন্দিরের কাছাকাছি এলাকায় সেনানিবাস এবং প্রহরীদের থাকার জায়গারও হদিস পায়। এ থেকে সহজেই বোঝা যায় যে এক সময় এই মন্দির ছিল কড়া পাহারার অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞরা মন্দিরের কাছে একটি পুকুরও পান, যা থেকে মনে করা যায় সেটি পূজা করার আগে গোসলের জন্য অথবা নানান ভক্তিমূলক কার্যক্রমের জন্য ব্যবহার করা হতো। 1300 বছর আগে হিন্দু শাহী আমলে হিন্দুরা এই মন্দির তৈরি করেছিল। হিন্দু শাহী হল একটি হিন্দু রাজবংশের সময়কাল, যারা কিনা কাবুল উপত্যকা, পাকিস্তান, আফগানিস্তান এবং বর্তমান উত্তর পশ্চিম ভারতে রাজত্ব করেছিল। মনে করা হচ্ছে তাদের আমলেই এই বিষ্ণু মন্দির তৈরি। ইতালিয়ান প্রত্নতাত্ত্বিক মিশনের প্রধান ডাক্তার লুকা বলেছেন, এটি গান্ধারা সভ্যতার মন্দির, যা কিনা সোয়াত জেলায় প্রথমবারের জন্য আবিষ্কৃত হলো। শুধু হিন্দু ধর্মের না, বৌদ্ধ ধর্মের বেশ কয়েকটি উপাসনা স্থলও সোয়াত জেলায় অবস্থিত। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। কিন্তু এমন যদি হয়, নির্বাচনের প্রচারে এসে প্রার্থী হাত জোর করে বলছেন, আমার নাম করোনা, আমাকে ভোট দিন, কিংবা সমর্থকদের মিছিল হলো করোনাকে ভোট দিন, তাহলে বিষয়টি কেমন হবে? আর এমনটাই হয়েছে ভারতের কেরালায়। আরও দেখুন রিপোর্টে। শুনতে অবাক লাগলেও ভারতের কেরালায় পৌরসভা ভোটে এক বিজেপি প্রার্থীর নাম সত্যিই করোনা। 24 বছর বয়সী ওই নারীর নাম করোনা থমাস। আগামী মাসে আয়োজিত দক্ষিণ কেরালার কোল্লাম পৌরসভা নির্বাচনে মাথলিল ওয়ার্ড থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি। এখন চলছে নির্বাচনী প্রচার, আর সে কারণেই শিরোনামে উঠে এসেছেন করোনা থমাস।
কিন্তু কেন এই নাম? এ নিয়ে এক সাক্ষাৎকারে ওই নারী জানান, ছোটবেলায় এই নাম রেখেছিলেন তার বাবা। ছেলে এবং মেয়ে উভয়েরই পরিচিত নাম রাখতে চাননি, তাই ছেলের নাম রেখেছিলেন কোরাল এবং মেয়ের নাম রেখেছিলেন করোনা। ഇവിടെ ഡിക്ഷണറി ഒക്കെ നോക്കി സെർച്ച് ചെയ്ത് ഇട്ട പേരാണ് കോറലും കൊറോണയും, അങ്ങനെയാണ് പേര് വന്നത്। সংক্রমণের শুরুর দিকে কিছুটা অস্বস্তিতে পড়লেও ওই তরুণী জানান, এখন আর নামের জন্য তেমন অসুবিধা হয় না। যদিও করোনা থমাস নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। অক্টোবর মাসে এই অবস্থায় শিশুকন্যার জন্ম দিয়েছিলেন। তবে এবার তার সামনে আরও বড় পরীক্ষা। কেরালার কোল্লাম জেলায় গত 10ই অক্টোবর সরকারি হাসপাতালে ভর্তি হতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল করোনাকে। কারণ কেউ তার নাম জিজ্ঞেস করলেই একেবারে চুপ করে যান তিনি। কিন্তু নাম তো বলতেই হবে, তার উপর আবার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ভর্তি হতে গিয়েছেন। তার নাম নিয়ে ডাক্তার নার্সরাও মজা করতে ছাড়েননি। চিকিৎসকরা মজা করে তাকে বলেছেন, বাবাকে বলুন একটি টিকা উদ্ভাবন করতে। যদিও পুরো বিষয়টাই ঘটেছে একেবারেই মজার ছলে। এখন মাথিলি ডিভিশনের গোটা এলাকায় বিজেপির পোস্টার পড়েছে তার নামে, ভোট দিন করোনা থমাসের জন্য। আর এ নিয়ে হাস্যরস ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মবার্ষিকী উপলক্ষে কাতার বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কেক কাটার মধ্য দিয়ে সানাইয়া স্পাইসি রেস্টুরেন্টে এই কর্মসূচির সূচনা হয়। কাতার বিএনপি সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাতার বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল হক সাজু এবং অধ্যাপক AKM আমিনুল হক, জাহাঙ্গীর আলম ভুইয়া, গোলাম সরোয়ার মিশু, আইনুল করিম বাবু, আবুল গাজী বাবু খান, মানিক পাটোয়ারি, সবুজ মিয়া, শাহ আলম সহ অনেকে। এ সময় কাতার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। কাতারের হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বছরে পদার্পণ এবং নতুন 7 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। মোজাম্মেল হোসেন সোহাগকে সভাপতি ও মোহাম্মদ এনামুল হককে সিনিয়র সহ সভাপতি এবং আনোয়ার হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে 7 সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন সিনিয়র যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ রনি, যুগ্ম সম্পাদক জাফর লস্কর, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাবু সহ সাংগঠনিক সম্পাদক জিকু ভুইয়া। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার খেলার সংবাদ। আইসিসি ত্রৈমাসিক বোর্ড সভায় এবার মূল এজেন্ডা ছিল পরবর্তী চেয়ারম্যান নির্বাচন। প্রথম রাউন্ডে 2 প্রার্থীর কেউ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোটাভুটি গড়িয়েছে দ্বিতীয় রাউন্ডে। তবে নতুন চেয়ারম্যানের ভাগ্য ঝুলে থাকলেও বৃহস্পতিবার প্রধান নির্বাহীর সভায় নেওয়া হয়েছে নতুন কিছু সিদ্ধান্ত। আইসিসির নতুন নিয়মে বিশেষ কোনো ব্যতিক্রম ছাড়া এখন থেকে বয়স অন্তত 15 বছর না হলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না কোনো ক্রিকেটার। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, অনূর্ধ্ব 19 ক্রিকেটেও প্রযোজ্য হবে এই নিয়ম। খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। বৈঠক থেকে মেয়েদের পরবর্তী টি-20 বিশ্বকাপ 3 মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার 2022 সালে নভেম্বরের পরিবর্তে এখন সেটি হবে 2023 সালের ফেব্রুয়ারিতে। এবার সংস্কৃতি সংবাদ। প্রবাসী জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কিডনির জটিলতা নিয়ে গত বুধবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে পরীক্ষায় কোভিড-19 পজিটিভ আসে তার। বুধবার রাতে নিউ জার্সির জার্সি সিটি মেডিকেল সেন্টারে নেফ্রোলজি ডিপার্টমেন্টে ভর্তি হন বেবি নাজনীন। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি নিউ জার্সির জার্সি সিটি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী বেবি নাজনীন 1976 সালে তার মিউজিক ক্যারিয়ার শুরু করেন। তার জনপ্রিয় গানের তালিকায় আছে ঘুম ভাঙায়া গেল রে, মরার কোকিলে, দু চোখে ঘুম আসে না, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল সহ অসংখ্য গান। এবার একটি অন্যরকম খবর। বিংশ শতাব্দীর শুরুর দিকে পারস্যের গোঁফ বিশিষ্ট পুরুষালী চেহারার এক রাজকন্যাই ছিলেন তৎকালীন সমাজের দৃষ্টিতে সেরা সুন্দরী। আপনি বিশ্বাস না করলেও বিশ্বের হাজার হাজার মানুষ ঠিকই বিশ্বাস করেছেন। আর কথিত আছে সেই গোঁফওয়ালা রাজকন্যার প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মহত্যা করেন 13 জন পুরুষ। আরও দেখুন রিপোর্টে। সারা বিশ্বের মানুষ তাকে প্রিন্সেস কাজার নামে চিনলেও তার আসল নাম ফাতেমা খানম। তার উপাধি ইসমত উদ্দৌলা। তিনি সংক্ষেপে প্রিন্সেস ইসমত নামেই অধিক পরিচিত। প্রিন্সেস ইসমত তৎকালীন পারস্যের কাজার রাজবংশের রাজা নাসিরউদ্দিন শাহ কাজার এবং তার স্ত্রী তাজউদ্দৌলার দ্বিতীয় কন্যা। কাজার রাজবংশের রাজকন্যা হওয়ার কারণেই তাকে প্রিন্সেস কাজার বলা হয়। ধারণা করা হয় প্রিন্সেস ইসমত 1855 অথবা 1856 সালে জন্মগ্রহণ করেন। নাসিরউদ্দিন শাহের সময় পারস্যের আধুনিকায়নের ছোঁয়া লাগে তার রাজ দরবারেও। প্রিন্সেস ইসমত এবং তার সৎ বোন প্রিন্সেস তাজ আস সুলতানা ছিলেন সে সময়ের তুলনায় বেশ আধুনিক দুই নারী। প্রচলিত রীতি ভঙ্গ করে পিয়ানো বাজানো শিখেছিলেন প্রিন্সেস ইসমত। তার শখ ছিল ছবি তোলার। বেশিরভাগ ছবি তুলেছিলেন তার স্বামী দাস্ত মোহাম্মদ খান। প্রিন্সেস ইসমতকে নিয়ে অনেক ধরনের মিথ প্রচলিত আছে। দাবি করা হয় তিনি ছিলেন বিংশ শতাব্দীর পারস্যের সৌন্দর্যের প্রতীক। তার কারণে 13 জন যুবক আত্মহত্যা করেছিল এমন গল্প থাকলেও ইতিহাসবিদরা অবশ্য তেমনটা বলেন না। নাসিরউদ্দিন শাহের শাসনামল নিয়েও ইতিহাস রচিত হয়েছে। এমনকি কাজার সাম্রাজ্যের নারীদের পোশাক আশাক এবং গোঁফ রাখার অদ্ভুত সংস্কৃতির উপরেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইরানি অধ্যাপক ডাক্তার আফসানে নাজমাবাদীর একটি বই আছে। তবে এই বইও প্রিন্সেস ইসমত বা অন্য কোনো রাজকন্যার জন্য 13 জন পুরুষের আত্মহত্যার কোনো ঘটনা উঠে আসেনি। ডাক্তার আফসানে নাজমাবাদীর মতে 19বিংশ শতাব্দীর পারস্যের কাজার গোত্রের শৌখিন নারীরা সৌন্দর্য চর্চার অংশ হিসেবে হালকা গোঁফ রাখতে পছন্দ করতেন। ইতিহাসবিদ ডাক্তার স্টাসি জেমস শেডউইলারের মতে তাদের সময়ে ইসমত এবং তার বোন তাজ তাদের সৌন্দর্যের জন্য খুব বেশি পরিচিত ছিলেন না, বরং তাদের মেধা ও যোগ্যতাই ছিল তাদের মূল পরিচয়। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ সময়েও অভিবাসীদের বুকে ছুরি মারার আয়োজনে ব্যস্ত ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে জারি করতে পারেন নির্বাহী আদেশ। জন্মদিনে অনাড়ম্বর শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত ইলেক্ট প্রেসিডেন্ট বাইডেন। অভাবীদের জন্য দ্রুত করোনা স্টিমুলাস বিল পাশের আহ্বান। করোনায় ফের স্থবির যুক্তরাষ্ট্রের জনজীবন। মে মাসের পর সর্বোচ্চ মৃত্যু শনাক্ত ছাড়ালো 1,22,00,000। কাপড়ের দোকান কর্মচারী থেকে সোনা চোরাচালানকারী। ঢাকায় আটক 1,000 কোটি টাকার মালিক গোল্ডেন মনির। এবং উত্তর পশ্চিম পাকিস্তানের পর্বতে খোঁজ মিলল 13,000 বছরের পুরনো বিষ্ণু মন্দিরের। পাশেই মিলেছে পুরনো সেনানিবাসের অস্তিত্ব। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ ইন করুন www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।